বাঁচাবারের উৎস হয় তাকেই জানিস ধর্ম, নইলে ধর্মের কিছুই নেই। এ পর্যায়ে ঠাকুরের দিব্য জীবন এবং বাহ্যিক আলোকে আলোচনা করার জন্য অনুরোধ করছি ঠাকুরেরই পুত পবিত্র পাঞ্জাদারি কর্মী শ্রদ্ধেয় অঞ্জন। জয়। দাঁড়িয়ে বলি না, ছবি নিয়ে তো কিন্তু একটা ছবি কাজটা, হ্যাঁ একটা ছবি মা দেখুন তো। আমি ওদেরকে বলছি আপনাকে আমি ম্যাডামদের মাসে ওই সাইড থেকে আচ্ছা আমার প্রার্থনা সবাই আসে প্রণাম জানাই জেলা সঙ্গীত এসেছে বর্ধমান প্রণাম জানাই জ্যেষ্ঠ এসেছে বর্ধমান প্রণাম জানাই বর্তমান আন্তর্জাতিক ঠাকুর পরিবারের পক্ষ থেকে রাতের জন্য প্রণাম জানাই এবং আমার শ্রদ্ধেয় ম্যাডাম আপনাকে আমার সশ্রদ্ধ জয়গুরু এবং আমার মা এবং যারা ছাত্ররা সবাইকে আমি জয়গুরু দিচ্ছি। আসলে কালকে খুব সকালে রওনা দিয়ে আসছি, আমার একটা সরকারি প্রোগ্রাম নিয়ে আসছি আর কি। সেটা হচ্ছে যে বিএফআরের একটা প্রোগ্রাম দেখবো। বেসিক্যালি বিএফএর ডিরেক্টর বললো স্যার আপনি একটু এসে আমাদের অফিসাররা তো একটু দে হ্যাভ বিকামস তার কথা একটু আপনি ইয়ে করে যান, একটা সেমিনার টাইপের একটু বলে যান। সেটা একটা আমাদের বলছিল অনেকদিন থেকে, তার আমন্ত্রণে আসা। তো আমি চেষ্টা করি যেখানে যাই, পারি কিনা জানি না, যেখানে যাই ঠাকুরের একটু মন্দিরে যাওয়া, সৎসঙ্গ করতে পারি, কতটুকু পারি ঠিক না। তো সেই মাকে বললাম চলো, ঢাকা থেকে গাড়ি নিয়ে এসেছি এবং সেই সকালবেলা এসে বান্দরবনের সৎসঙ্গ সেটা ধরেছি। সেখানে দুটো দীক্ষা হলো, তো দিয়ে আবার আসলাম, এসে তো রাত হয়ে গেছে সারাদিন। আজকে সকালে আবার ফটিং চলে গেলাম, সেখানেও 5টা দীক্ষা হলো, সেইখানে করে তারপরে আবার আসলাম। তারপরে প্রায় 3 ঘন্টা মিটিং করলাম আমাদের সায়েন্টিস্টদের নিয়ে, বিএফআরএ তারা কী কী করছে, আগরের যে সব কেমিস্ট্রি কিন্তু সব আপনার স্টুডেন্ট কেমিস্ট্রি তাদের মধ্যে অনেকগুলো দেখালাম, মানে কী কী করে, যে আগর রেজিনটা কী করা হয় সব কিছু, তারা এই যে ইন্ডিউসার কী কী দেয়, কেমিক্যালগুলো কী কী, যেগুলো আমরা তো করছি ওইগুলো নিয়ে আলোচনা করলাম। আলোচনা করে জাস্ট রুমে এসে আবার এখানে আসলাম তোমাদের সাথে একটু করার। যাদেরকে দেখলে আমারও ভালো লাগে, কারণ আমার ছেলেটাও 3rd ইয়ার এখন। তো আই ফিল যে লাইক মাই সানস, লাইক মাই সান ছেলের মধ্যে। তো কালকে আবার সকালবেলা যাবো, ওখানে মন্দিরে প্রার্থনা আছে, পরে সারাদিন করে আবার পরশু দিন সকালে চলে আসবো, গিয়ে আবার অফিস করবো। তো একটা জিনিস কি যে এইখানে না ম্যাডাম, আমাদের কালকে এসে আমি প্রবীণকে ফোন দিলাম, ওকে চিনি, ওর নাম্বারটা আছে নাকি, ওর নাম্বারটা করার পরে ওরা যাও চাকরি একটু বগুড়া চলে গেছে, বললাম তুমি তাহলে একটু দেখো এরেঞ্জ করো, আর ম্যাডামকে বলো যে ম্যাডাম থাকে আপনার নাম্বারও আমার কাছে আছে, কিন্তু ওর সঙ্গে কথা বলা হয়ে ওঠে না। তো হ্যাঁ না ব্যস্ত না, বলবো যে আপনি আবার কখনো কীরকম থাকেন, বাস কথা বলতে ইচ্ছে করে, মনে পড়ে আর কি, প্রাণের অনেকগুলো কথা মনে পড়ে, আমরা তো হিউম্যান বিং। তো একটা জিনিস কি যে ম্যাডাম আমাদের না সৎসঙ্গ বা ঠাকুর না ইজ ডিফারেন্ট। যেমন ধর্ম মানে হচ্ছে কি, মানে একটা ডগমা মনে করি আমরা অনেক সময়। তারপরে কী হয় জানেন, ঠাকুর যেটা ঠাকুরের সবচেয়ে বড় কি, উনি 21 বছর বয়সে একটা বই লিখেছেন, এটার নাম সত্যানুসরণ, দ্য পার্সুট অফ ট্রুথ। বইটা আবার ট্রান্সলেট করেছেন একজন আমেরিকান, তিনি ঠাকুরের ভক্ত, রিয়া হাফজার মেহতা, মানে তিনি এটাকে ট্রান্সলেট করেছেন 7th of January 1950। এবং তিনি মানে এটা লং হিস্ট্রি আর কি, যদি বলি যে তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কাজ করছেন, এজ এ সোলজার বলি বা অ্যাম্বুলেন্স সেকশনে কাজ করছেন। তো স্বাধীন হয়ে বিশ্বযুদ্ধ শেষ হয়ে গেল, তো সবাই চলে যাচ্ছে। তখন চলে যেতে হতো আপনার ওই যে কলকাতা থেকে এই শিপ যেত নিউ ইয়র্ক। তো এক একটা শিপ যাচ্ছে, আবার না আসা পর্যন্ত প্রায় 2-2.5 মাস বসে থাকে। আরেকটা শিপ আসলে তারপরে আবার ফোন করে তারা যাবে। তো হি ওয়াজ ওয়েটিং ফর নেক্সট শিপ। তখন তারই সাথে আরেকজন হচ্ছে স্পেন্সার, ডেভিড
আরেকজন আমেরিকান, সে সিনিয়র মানুষ, ম্যান্টোর থেকে মানুষ সিনিয়র থাকে, যেন সিনিয়র। উনি এই কাজ করতে যে ঠাকুরের শিষ্য হয়েছে আমেরিকান, ওই যে পাবনাতে এসে ঠাকুরকে দেখে ভালো লেগেছে এবং শিষ্য হয়েছে। তো উনি একদিন বলতেছেন কি, এই হে ডে ডে বল ডে রে হাই রে, ইউ আর জাস্ট সিটিং আইডিয়ালি স্পেন্ডিং টাইম ডুইং নাথিং, why don't you go to Pabna Ishwarde? There is a man like Jesus Christ. এটা বলার পরে হি ওয়াজ, ধর একটা যদি ইয়াং ছিলেন বা 30-32 বছর ছিলেন, যে বলি দেয়ার ওয়াজ এ ম্যান লাইক শ্রীকৃষ্ণ লাইক দ্যাট, হি উইল বি জাস্ট সারপ্রাইজ। মোবাইলটা একটু সাইলেন্ট করে দেন, মোবাইলটা বন্ধ করে দেন। তো করছে কি যে যে কি দাদা মোবাইলটা বন্ধ করে দেন প্লিজ, ডিস্টোরশন। তো তখন হয় কি, উনি বলছেন যে এরকম হলে কেমন হয় না, না না আউট অফ হুইল, মানে জাস্ট কৌতূহলী হয়ে যাচ্ছে, দেখি তো বারবার বলতেছেন একটু যায় দেখি। উনি কলকাতা থেকে ট্রেনে ঈশ্বরী আসলেন, এসে ঠাকুরের কাছে পাবনা আশ্রমে গেলেন। মজার ব্যাপার কি, এই যে তিনি আসলেন, হি ডিড নট গো ব্যাক টু ক্যামেরিকা। তিনি এসে ঠাকুরকে দেখে তার মানে বলছে জেসাস ক্রাইস্ট অল অ্যাক্টিভিটিস সব কিছু দেখে তার এত ভালো লেগেছে যে কী যায় যেতে সবাই চলে গেছে। আর আমেরিকা দেখে যে তার একজন সোলজার ফিরে আসেন, মানে একজন ওয়ার্কারকে ফিরে আসেন, তা তিনি ইন্টারভিউ কিন্তু কেস করেছেন। আমেরিকান গভর্নমেন্ট ওয়াজ সার্চিং হোয়ার হি ওয়াজ। শেষে তাকে পাওয়া গেল যে ইন্ডিয়াতে কোনো এক আশ্রমে তিনি আছেন। তখন ইন্ডিয়ান গভর্নমেন্টকে বলতো যে গিভ মাই সোলজার ব্যাক টু মাই কান্ট্রি। সোলজার না ঠিক, উনি অ্যাম্বুলেন্স সেকশনে কাজ করতেন, যে মাই মেন টু মাই কান্ট্রি। এখন এটা যখন আসলো তখন তাকে ইন্ডিয়ান গভর্নমেন্ট তো রাখবে না, তাকে ফেরত দিবে। মা যেমন সন্তানকে ছেড়ে দিতে চায় না, সন্তানও যেমন যেতে চায় না, ঠাকুরও কান্না করেন, রে হাউজের কান্না করেন, যেতে চায় না। যেমন অবশেষে গেলেন, গিয়ে তার যে বলো যে আমি তুই আমার কথা বলবি, এই যে আমার কথা আমেরিকাতে বলবি। তারপর তুমি ঠাকুর তোমাকে আমার কথা বলতে বলছে, তিনি ঠাকুরের উপর যে কিছু একটা লিখি, তার অনুভূতি, পাবনা আশ্রম কীভাবে বলবো, কীভাবে ঠাকুরের সাথে ইন্টিমেট হলো, কি ওয়াজ স্টার্টিং রাইটিং অন ঠাকুর। তারপর এই যে পাণ্ডুলিপিটা, তখন হচ্ছে হাতবার অ্যান্ড ব্রাদার্স, যারা আমাদের বাংলাদেশে যেরকম পুঁথিগড় এক সময় নাম করে পাবলিশার ছিল, হ্যাঁ ওইরকম একটা। এখন যেমন আপনি পেঙ্গুইন ওয়ার্ল্ডের মধ্যে দেখবেন পেঙ্গুইনের বই খুব নাম করে আর কি, এরকম ওই হাতবার ব্রাদার্স নিয়ে গেল, যে পাণ্ডুলিপিটা নিয়ে খুব দূর বুকে নিয়ে গেল। কোথাকার কোন পাবনার এক কী বলবো কিশোর বা একটু মধ্যবয়সী একজন মানুষ, তিনি জীবিত, তার উপরে বই লিখে আমেরিকা সেই হারপানার ব্রাদার্স কোম্পানি সেটাকে পাবলিশ করবে, মানে দূরে বুকে। কিন্তু যে প্রভু হনুমান, আমি প্রভু রাম আমার সাথে আছে, সাহস হচ্ছে সহকতা থেকে। যেমন ছোট্ট শিশুটা ব্যস্ত রাস্তায় কি আর পার হচ্ছে, কোনো কেয়ার নেই, কেন? কারণ মা তার হাতটা ধরে আছে। সে জানে যে পৃথিবীর কোনো শক্তি নাই আমাকে কিছু করার, কারণ মা আমার হাতটা ধরে। কখনো যদি মা হাতটা এই মানে মানে কী বলুন, মানে ন্যানো সেকেন্ড বা মাইক্রো বললাম না, যদি ছেড়ে দেয় তাহলে ওই বাচ্চা কিন্তু একেবারে তার মনে পৃথিবীর সব চলে গেছে। এখন এই যে সাহস ঠাকুর আছেন, সাহসে নিয়ে গেছে, নিয়ে গিয়ে পাণ্ডুলিপিটা দিলেন, দিয়ে বলতো যে এরকম এই জাস্ট লাইক জিসাস ক্রাইস্ট আমি লিখেছি, তুমি একটু দেখবো। তো ওই পাবলিশার সে খুব মানে ইয়েটা করে আর কি, স্বাভাবিক যেরকম একটা বাচ্চা ছিল, তাকে সেও কোনো রাইটার না, তার কোনো ব্যাকগ্রাউন্ড নাই, আবার ওই রকম ডাক্তার, তো সেও যে ঠাকুরের লীলা রেখে চলে গেছে। কোনো এক সময় সে অবচেতন বা একটু তাচ্ছিল্য বয়সে পড়াশুনো করেছে। জাস্ট হি স্টার্টেড রিডিং one leaf after one leaf, one leaf after one leaf, one page after one page, পড়ছে
আর সে হি ইজ বিকামিং সো সারপ্রাইজ। জানি কথা বলতে কয়েকদিন পরে রিয়া হয় জানলেন কী হলো, উনি কী করলেন। সে আমার ওই দুর্গম বুকে যে আর কী করবে বা কীরকম একটা নিয়ে নিই, সে গেল সামনে দাঁড়াবে, সে তো পাবলিশ করবে না। তো যখন বললো তুমি কী করেছো, মানে তুমি কি পাবলিশ করবে, তুমি কি করেছো, সে গিয়েছে এই প্রশ্নের উত্তর নিতে। আর উনি উত্তর দিলেন, আই ওয়ান্ট টু সি দ্যাট ম্যান। বলে হোয়াট? আই ওয়ান্ট টু সি দ্যাট ম্যান। হি, as you told, he is just like Jesus Christ. I want to see, I want to meet him. আমি তার সাথে দেখা করতে চাই। বুঝছেন ম্যাডাম, ট্রু স্টোরি, সেই দিনের ঘটনা। এই কথা শুনে হামজা বিন্দু মানে সে কি দাঁড়াবে না মোর মানে ই করবে, তার মানে জামানি দাঁড়িয়ে যাচ্ছে, সে কি করবে, মানে কি বলছে যেখানে পাবলিশই করবে কিনা, এত বড় পাবলিশার, আমেরিকার মধ্যে শ্রেষ্ঠ পাবলিশার, সে পাবলিশ হচ্ছে। যেমন আমাদের হচ্ছে ইউনিভার্সিটির প্রেসিডেন্ট ইউপিএল, হ্যাঁ, নাম করা ঢাকা ইউনিভার্সিটি, তো তারা করবে কিনা, তো সেইখান থেকে সে তো মানে সারপ্রাইজ যে বলেছে হোয়াট, সে লাভ দিয়ে চলে এসেছে পয়েন্ট ওয়ান এসে এখানে বললো উনি আসবেন, একদম ডেট ফিক্সড হলো, উনি আগেই চলে আসছেন, ওনার টিকিট কাটা হয়ে গেছে, তারপর উনি আসবেন। কলকাতাতে ল্যান্ড করলেন, এসে দেখলেন যে কলকাতায় তাকে গরু হয়ে যায়, সেই সঙ্গে মানে রাজাকে যেরকম বরণ করে সেরকম বরণ করছে। ট্রেনে উঠলেন, প্রত্যেকটা স্টেশনে মনে হয় রাজা যাচ্ছে, যেরকম করে সেরকম। বর্ধমানে এমন হলো যে মানুষের উপর মানুষ, মানে ওনাকে কিন্তু ফুল দেবেন, এই করবেন, উনি আসছেন ঠাকুরকে দেখতে, মানে ভক্তরা। উনি এগুলো দেখে প্রত্যেকটা স্টেশন পার হচ্ছে আর ভাবছে যে ইফ দিস ইজ দ্য রেসপেক্ট, দিস ইজ দ্য ডিভোশন অফ দ্য ডিভোটিস, দেন হোয়াট উইল বি, হাউ দেয়ার গড ইজ, মানে তাদের ভগবান তলে তাদের ঈশ্বর বা তাদের গুরু ইজ, গুরুকে দেখতে পারে কেমন, মানে হি ইজ বিকামিং। ঠাকুরও উদ্বেগ যে আসছে কখন আসছেন, সন্ধ্যার সময় পৌঁছাতেন, রাতে থাকলেন, পরের দিন সকালে ঠাকুরের সাথে মিল করলেন, ঠাকুরও বসা, উনি আসছেন, লম্বা মানুষ, বসতে পারে না, নিচে তাকে একটা চেয়ার দেওয়া হলো। তিনি আমেরিকা থেকে যে গিফটটা নিয়ে আসেন ঠাকুরের হচ্ছে মধু, ঠাকুরের জন্য মধু নিয়ে আসেন, আমেরিকান মধু, সেই মধুটা ঠাকুরের গিফট করলেন, ঠাকুর মাথা ছোঁয়ালে গ্রহণ করলেন। সে এসে বলল, ম্যাডাম খেয়াল করুন যে অশ্বল প্রণাম করছে, সবাই তো মানে ঠাকুরও খুব আনন্দিত, সেও আনন্দিত, ঠাকুরকে দেখছে, তার যীশুখ্রিস্টকে দেখছে সে। একে বলল ঠাকুর কত উচ্চারণ করতে পারতেন না, মানে অন্য একটা কিছু ঠাকুর বা এরকম করতে পারতেন। তো বললেন যে আই লিভ ইন সাচ এ কান্ট্রি where every single second is measured in terms of dollar. So I do not have such time to go to your whole philosophy. Could you please narrate your whole philosophy in 1 or 2 words? Oh my God. ঠাকুর শুনছেন, তিনি তো গড, তিনি ঠিক দুটো শব্দ বলবেন, বি কনসেন্ট। উনি উত্তর দিলেন, ক্যান বি টু হোম, কার প্রতি? ঠাকুর বললেন, টু ইউর লিভিং গড। এখন যেমন বিল গেটস, তখন হচ্ছে উনি ছিল আপনার যে হ্যান্ডি ফুড, যে ফোর্ড ফাউন্ডেশন, ফোর্ড স্কলারশিপ, ফোর্ড গাড়ি, হ্যান্ডি ফুড ছিল। তো বললো যে ঠাকুর, ক্যান হ্যান্ডি ফুড ফোর্ড ইজ মাই লিভিং গড? ঠাকুর, ইয়েস, in that case you will be Henry Ford, not Jesus Christ, the founder of Christ. তুমি সেই ক্ষেত্রে হেনরি ফোর্ড হবে, কিন্তু তুমি অপরিমাণ বৈশিষ্ট্য বলে যীশুখ্রিস্ট হতে পারবে না। সেই লোক তারপরে যে দীক্ষা হলো, ঠাকুর আমার যেতে ইচ্ছা করছে না, ঠাকুর দণ্ড দিলেন, মানে এই দণ্ডই আমি।
থাকতে 3-4 দিন থেকে ঠাকুরের কাছে আশীর্বাদ দিয়ে দীক্ষা নিয়ে ফিরে। এই যে এইখানে হচ্ছে ডিফারেন্সটা ম্যাডাম। আমার ঠাকুর হচ্ছে কি যে ঠাকুর যে কথাটা আমি বলা শুরু করেছিলাম যে রেয়া হাওয়া জানেন ঠাকুর 22 বছর বয়সে, 22 বছর কি ছোট্ট একটা শিশু, সেই বয়সে তার একজন ভক্ত ছিল, খুব শর্ট করে স্টোরিটা, অতুলচন্দ্র ভট্টাচার্য। তখনকার সময় এখনকার সময় যেমন প্রেসিডেন্ট জব হয়তো আমি করি, অ্যাডমিনিস্ট্রেটর এরকম, তখনকার সময় কিন্তু ছিল রেলওয়ে, পোস্ট অফিস এবং ওই যে রেভিনিউ কালেক্টর, এগুলো ছিল এই যোগাযোগ ব্যবস্থায় খুব প্রেস্টিজের জব ছিল তখনকার সময়। তো উনি বাজিতপুর স্টিমার স্টেশনের ম্যানেজার ছিলেন, এই যে বাজিতপুর। তো উনি আসলে টের পেয়েছেন বয়স্ক মানুষ যে এই ছোট্ট শিশুটি হচ্ছে গড, তাকে অ্যাকসেপ্ট করে, তো তার ট্রান্সফার করেছেন। ট্রান্সফার করার সময় হি ওয়াজ জাস্ট ক্রাইং, এবং তাকে এই ছোট্ট শিশুটিকে ছেড়ে চলে যেতে হবে। যেমন শ্রীকৃষ্ণকে অনেকেই যারা চিনতে পেরেছে, অনেকেই তাকে ওই বাচ্চা বয়সে গ্রহণ করেছে, গোপিনীরা, রাখাল ব্যক্তিগুলো। তো বললেন যে ঠাকুর আমি চলে যাব, তখন তো ঠাকুর বললেন না, ঠাকুর তো পরে বলা শুরু হলো যে আমি চলে যাবো, মানে আমাকে এমন কিছু একটা দেন তাহলে আমি দিব্য আপনার ভাবিত হয়ে থাকবে। ঠাকুর এক রাতে বসে এই সপ্তাহ স্মরণ লিখি, যেটা আজকে আমরা সবাই সকাল সন্ধ্যা সবসময় আমাদের বুকের কাছে অনেক ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেটেড হয়েছে, যেটা যেভাবে হাজার করলেন যে কথাটা বলছিলাম। এইখানে ঠাকুর এই 22 বছর বয়সে ঠাকুর চরমভাবে প্রথমেই যে কথাটা বললেন, ভারতের অবনতি তখন থেকে শুরু হয়েছে যখন থেকে ভারতবাসীর কাছে অমূর্ত ভগবান মূর্ত হয়ে উঠেছে। ঋষিবাদ দিয়ে ঋষিবাদের উপাসনা শুরু হয়েছে। সো ইম্পর্টেন্ট, সো ইম্পর্টেন্ট যে ভারত অবনতি হয়। রেয়ার হাউজার মধ্যে ট্রান্সলেট করেন কীভাবে? দ্য ডিজেনারেশন অফ হিউম্যানিটি। এখানে কিন্তু মজার ব্যাপার, এখানে ভারত মানে কিন্তু ইন্ডিয়া না, উনি ট্রান্সলেট করলেন দ্য ভারত মানে এখানে হচ্ছে দ্য হিউম্যানিটি, হিউম্যানিজম, দ্য হিউম্যান বিং। উনি বললেন দ্য ডিজেনারেশন অফ হিউম্যানিটি বিগান when the unseen God has made infinite. Ignoring the seers, the worship of their saints began. ঋষিবাদের উপাসনা শুরু হয়েছে। এই যে দেখেন আজকে যে অধপতন, আজকের যে সংস্কৃতি, আজকের যে অ্যাগ্রেসিভ, আজকের যে ডিসরেসপেক্ট, আজকের যে মানে ব্যাকআপ অফ মিউচুয়াল হারমোনি, দেখেন, কারণ আমরা আনসিন গডকেই আমরা আমাদের জীবনে মুক্ত করে নিয়েছি। আমার সামনে যে গড, আমার বাবা, আমার মা, আমার টিচার, আমি তাকে কিন্তু রেসপেক্ট করছি না। তিনি কীরকম করে চলেন, তিনি কেমন করে বলেন, তিনি তার জীবনে কী করেছেন, যেটা ফলো করলে আমি তার মতো হতে পারি, আমি তাপসী ম্যাডামের মতো হতে পারি, তার চলন, তার বরণকে যদি আমি নিই, তিনি কী করেছেন বলছেন সেটা কিন্তু ইগনোর করছি। পরে আমি যাকে দেখি নাই আকাশে, তাকে নিয়ে হয়তো আমি ছবি টানিয়ে নিয়েছি। এখানে যদি আমি আইনস্টাইনকে ছবি টানিয়ে নিয়ে আসি, যাকে আমি দেখি নাই সেটা, তাকে বুঝতে গেলে তো আমার তাপসী ম্যাডামকে দরকার। আমার লিভিং টু হোম, টু ইউ লিভিং আইডেল। এখানে আমার লিভিং আইডেল আমার ম্যাডাম, যাকে আমি ফলো করে আমি বিট বাই বিট, ছোট্ট শিশুটা তার বাবাকে ফলো করে, বাবা যেভাবে চা খায়, বাবা যেভাবে পেপার পড়ে, মা যেরকম করে, দেখুন তাকে ফলো করে 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 শিখতে এগিয়ে যায়। যদি বাবা সেরকম ফ্রেমওয়ার্কের মধ্যে নিজেকে না করতে পারেন, তাহলে ছেলেকে লক্ষ্যটাকে বুঝতে পারে। যেগুলো জিনিসগুলো এইখানে দেখেন ম্যাডাম, ওই সপ্তাহের প্রথমেই একদম ফার্স্ট তিনি কিন্তু একেবারে তিনি মানে তার সব কিছু তিনি প্রকাশ করে দেবেন। কাজে আমি আনসিন গড, একটা কথা ছিল বিওর অফ দ্যাট ম্যান হোজ গড ইজ ইন দ্য স্কাই। সেই লোক সম্পর্কে সাবধান, যার ঈশ্বর আকাশের ঈশ্বর। আকাশের ঈশ্বরকে আমি দেখি না, আকাশের মা, কৈলাসের মা দুর্গাকে আমি দেখি না। কৈলাসের মা দুর্গা দিয়ে কিন্তু আমার চরিত্রের খুব একটা পরিবর্তন হয় না। ঠাকুর মানে ঠক্কর খাওয়া, হয়তো আমার কথাগুলো অনেকের মধ্যে ঠক্কর লাগছে, হোঁচট খাচ্ছে।
আমি যাকে দিয়ে শিখতে পারি, যাকে দিয়ে বেনিফিট, সে হচ্ছে আমার মা। আমার মা, যিনি আমাকে প্রতি মুহূর্তে আমাকে দুর্ভোগ থেকে রক্ষা করেন, যিনি প্রতি মুহূর্তে, আজকে আমি না খেয়ে খাওয়ার সময় পাই না, মিটিংয়ে গিয়েছি 4:30 পৌনে 5টার মধ্যে মিটিং করেছি। মা একটু সিবিচ থেকে একটা গাড়িতে পাঠিয়েছে, গাড়িতে নিয়ে আসতাম, আজ মাকে নিয়ে আসতাম। এই সবসময় নিয়ে যাচ্ছে, সকালে নিয়ে যাচ্ছে, কালকে নিয়েছি, আজকে আমারও খারাপ লাগছে যে মা আজকে এনজয় করবে। সেইখানে ড্রাইভারকে বলে যাচ্ছে, আমার ড্রাইভারকে, তোমার স্যার কিন্তু খায় নাই, তোমার স্যারকে খাওয়ায় তারপরে হবে। ভাতটা রেখে গেছে, সেই ভাতটা রাইস কুকারের মধ্যে নিয়ে আমি কিন্তু খেয়ে তারপরে একটু আসি। তাহলে এই যে মানাতে এগুলো আমি লোকে খেতে পারবো, চলে আসতাম। তো এই হচ্ছে আমার দুর্গা। ঠাকুর বলেন তোমার মা তোমার দুর্গা, এছাড়া কোনো দুর্গা আছে বলে আমার জানা নেই। এই যে দেখেন ঠাকুর কী করছেন আমাদেরকে, একটু একটু করে একটু একটু করে একটু একটু করে আমাকে পরিশীলিত করে উদ্বর্তিত করছে। আমার কথা, আমার চিন্তা, আমার মনন, আমার বিহেভিয়ার, আমার অভ্যাস, তিনি একটু একটু করে আমাকে চেঞ্জ করছে। আজকে দেখেন ম্যাডাম সমাজটা কোথায় যাচ্ছে। আজকে এই ইয়াং জেনারেশন 2 জায়গায় যদি কেউ ঘুমায় বা আপনি চিন্তারও এক আসে, এটা কি আমাদের কালচার ছিল কখনো? আমার সকালে সন্ধ্যায় উঠা, বসায় নিশায় উঠা, সকালবেলায় পড়তে বসা, সন্ধ্যার সময় না ফিরলে মা মার দিতেন। আজকে সেই যে সন্ধ্যার সময় জেনে যাবে, মানে বাতি জ্বালানোর আগে ঘরে ফিরতে হবে, ঘুমাতে হবে। উনি সায়েন্সে একটা হরমোন লাইট অফ করলে সেটা শরীর থেকে নিঃসরিত হয়, সেক্রেশন হয়, যেটা দিয়ে আমরা বেঁচে থাকি বা যেটা ভালো। আজকে যদি লাইট জ্বালায় জেগে থেকে তাহলে সেটা হবে। আজকে মানুষের এই যে অকাল, তাদের অকাল মৃত্যু, রোগ শোক, এগুলা আজকে আমাদের হচ্ছে না। আমাদের গাইড করার মতো লিভিং কোনো আইডিয়া নেই। এখন ঠাকুর কী বললেন, এই যে উষাই নিশাই মন্ত্র সাধন চলাই ফেরাই চল, যথার সময় ইষ্টনিদের মুক্ত করাই তো। তাহলে আমাকে উষাই নিশাই উঠতে হবে, সেই রকম করে আমাকে করতে হবে। কিন্তু আমি আজকে এর ব্যত্যয় করে আমি আমার জীবনের শক্তি থেকে ক্ষয় করে দিচ্ছি। খুব যে রাত 3টা 4টা পর্যন্ত, অনেক আছে রাত 4টা 5টা পর্যন্ত সারা রাত জেগে জেগে পড়াশোনা, এটা তো আমাদের কিন্তু আমাদের বডি পারমিট, সেটা বডি পারমিট করে না। তাহলে ঠাকুর আমাকে আস্তে 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 আস্তে, ধর্মটা কি? ধর্ম হচ্ছে নিত্য ব্যবহারের মধ্যে ফুটিয়ে তোলা। ঠাকুর বলেন ধর্ম যদি নাইরে ফুটলো জীবন মাঝে নিত্য কর্মে, বাতিল করে রাখতে পারে কী হবে তোর এমন ধর্ম? তাহলে আমার প্রতিদিনের কর্মের মধ্যে আমাকে ধর্মটা জানতে হবে। আর কর্ম মানে কি? কর্ম মানে কিন্তু আপনার তিলক দিয়ে চলে যাওয়া না। দেখেন আরেকটা শুরু হয়েছে যে তিলক দিয়ে আমি সংসার ত্যাগ করে চলে যাবো। ম্যাডাম একটু করে বলছিলেন যে আমাদের রেসপন্সিবিলিটি কথা। তোমরা যে স্টুডেন্ট, এই যে দেখো তোমাকে বিনা পয়সায় বুঝতে পারছি। এসএসসির পরে আমি আর পয়সা দিই, কলেজের কোর্স করে কি স্টাইপেন্ড পেয়েছি, ইউনিভার্সিটির স্টাইপেন্ড পেয়েছি, এটা সরকার আমাকে টাকা দিয়েছে। তাও 8 টাকা বেতন না, 5 টাকা ছিল আমার সময়, 10 টাকা ছিল। তাহলে এই যে বিনা পয়সা আমাকে পড়িয়েছে, তাহলে এই ঋণ তো আমাকে দেশের মধ্যে দায় শোধ করতে হবে। এই দায়িত্ব আমাকে শোধ করতে হবে। আমি করলাম না, আমাকে নিয়ে ভাবলাম কিন্তু লাইফ হতে পারে। এই যে মি, মাইসেলফ, মাই ওয়াইফ অ্যান্ড 2 কিডস, এই ফিলোসফি যাদের, আমি মনে করি তারা জানি না কোন ডিস্ট্রাকশনের ভিতরে তারা যাচ্ছে। আমার পারিপার্শ্বিক, আমি প্রত্যেকটা জায়গার মধ্যে আমার দ্বারা কিছু উপকার হচ্ছে, আমি কারোর জন্য কিছু কাজে লাগতে পারলাম, কারো উপকার করতে পারলাম, এই চিন্তাটা যদি প্রতি মুহূর্তে আমার না থাকে, মানুষের ভিতরে একদম। এই যে আমি আসলাম, ঠাকুর আমাকে তাই শেখা এবং জিজ্ঞাসা ম্যাডাম বলা হয় যে আমি আরও সংকল্প করছি যে অদ্বৈতে আমার পারিপার্শ্বিক অর্থ বা ও বাস্তব কর্মী সাহায্য করার জন্য বদ্ধ করব। ঠাকুর দীক্ষার সময় প্রমিস করে নিচ্ছি যে আমি সবার জন্য হয় টাকা দিই, না হয় কথা দিই, না হয় তাকে আমি সরাসরি কাজ করে দিয়ে তাকে সাহায্য করব। দেখেন তার মানে এটা কি? তার মানে আমি আই এম ফর আদার্স, মানুষ মানুষের জন্য। এই যে আমি 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 আদার্স, আমি প্রত্যেকটা কাজ, আমার একটা ফাইল দিয়ে কারোর কোনো ক্ষতি হচ্ছে কি, আমার একটা ডিসিশনে কারোর ক্ষতি হচ্ছে কি, সেই জিনিসটা চিন্তা করা, সেই জিনিসটা দেওয়া, এটি হচ্ছে প্রত্যেক কাজ। ম্যাডাম যিনি টিচার, যিনি কৃষক, যে আমি মানুষকে এই জিনিসটা ভালো পণ্যটা বাজারে বিক্রি করি, এই থেকে কিন্তু আমরা আজকে সরে আসছি। ঠাকুর আমাদেরকে এইটা করিয়ে করে আমার হ্যাবিট, আমার মনন, আমার থট উনি কিন্তু রিফাইন করে দিচ্ছেন। এইখানে
আমি এটা বলছি যে সৎসঙ্গ মানে ঠাকুরকে গ্রহণ করে কিন্তু মানে মানে ম্যাডাম কোয়াইট ডিফারেন্ট ফ্রম আদার্স। আমি বসে থাকলাম, মালা জপলাম, আমি চন্দন দিলাম, ইটস নট লাইক দ্যাট। ঠাকুর বলেন আমি এবার বনের সন্ন্যাসী চাই না, আমি ঘরের সন্ন্যাসী চাই। তাহলে ঘরে থাকতে গেলে কী হচ্ছে, আপনার মাকে সেবা করা, বাবাকে সেবা করা, স্ত্রীকে ভালোবাসা। আজকে দেখেন ঢাকা শহরে এই ইয়াং, আমার বস সচিব ছিলেন, রিটায়ার্ড করেছেন কদিন আগে, তার দুটো ছেলে, একটা ফিনল্যান্ডে পিএইচডি করেছে, ছোটো ছেলেটা এবার বোধহয় জজ হয়েছে। আমাকে বলছে যে আমি এবং দুজন অতিরিক্ত সচিব আমরা বসে, তো বিকালবেলায় কথা বলছি ডিপার্টিং টাইম। তো উনি বলছেন যে আমি আমার ছেলেটাকে বিয়ে করবো, পাত্রী পাই। যে স্যার কেন, আমার কাছে তো পাত্রী আছে বলেন। তখন যে এডিশনাল চিফ ইঞ্জিনিয়ার ডিএডি, ওনার মেয়ের ছোটো করতেছে আর্কিটেকচারে পড়ছে, একটু বলেছে আমার কাছে ইনস্টিটিউশন আছে। বলছে স্যার আমি এখনই বিয়ে করি। তো তুমি কি দেবো, পুরাই তো বিয়ে করতে চাই না। আমি কেন? বলে তার যত বন্ধুবান্ধব ছিল, 25-26 বছর বয়স ছিল তার বন্ধুবান্ধব ছিল, প্রত্যেকটা ডিভোর্স হয়ে গেছে, কারো 2 মাসের মধ্যে, কারো 6 মাসের মধ্যে। এখন সে বিয়ে করে না, বলে আপনি আমার তো ডিভোর্স হয়ে যাবে। কেন বলছি, যারা এলিট বাংলাদেশের প্রেক্ষাপট চরমভাবে এলিট, তাদের সন্তানদের হচ্ছে এই অবস্থা। তাহলে আমার মাকে চিন্তা করতে কখনো, বা ম্যাডামকে কখনো এই ডিভোর্স শব্দটা ম্যাডামের জীবনে কোনোদিন আসছে, আমার মার জীবনে কোনোদিন আসছে? তাহলে এক জেনারেশন গ্যাপে এত অদ্ভুত হবে না ম্যাডাম, একটা জেনারেশন। তাহলে এই যে টেকনোলজি ফেজ আমরা কোথায় নিয়ে যাচ্ছি, এবং এইখান থেকে যদি চলে আনা আস্তে আস্তে করে ঠাকুর, এবং ঠাকুর বললেন এই শিক্ষাটা কিন্তু হবে 5 বছর। এইখানে কিন্তু একটা সাইকোলজি। ঠাকুর বললেন যে যে ধর্মের বিজ্ঞান নাই সেই ধর্ম অন্ধ, আর যে বিজ্ঞানে ধর্ম নাই সেই বিজ্ঞান খোলা। কোনো অসংখ্য বলছে ঠাকুর এবার সায়েন্সটাকে পুরো ধর্মের সাথে মিশিয়ে দিয়েছে। কারণ আপনি যখন ইউ ক্যান মাউল ওয়ান ক্যারেক্টার when she or he is too infant, too little, too tiny, সেই সময় তাকে মাউল করতে হবে। যখন বড় হয়ে যায় তখন তার মধ্যে কিন্তু চিন্তা মনন একটা গঠিত হয়, ফ্রেম হয়ে যায়, তখন আপনি পারেন। ঠাকুর বলে শিক্ষা দিতে হবে 5 বছর, না হয় 7 বছর, না হয় 9 বছরে, না হয় 12 বছর। এরপর এই জন্য আমাদের 5 বছরের নাম 12 বছর দীক্ষা। কারণ আপনি 5 বছরে তাকে যখন এই যে ইষ্টভিত্তিক প্রার্থনা, বাবা মাকে প্রণাম করা, বড়োদেরকে শ্রদ্ধা করা, সিনিয়র আসছে পাশে শ্রদ্ধা করা, প্রণাম করা, জয়গুরু দেওয়া, এই যে সে কিন্তু আর্য কৃষ্টির বিধানের সাথে একটু একটু করে সে হয়ে গেছে, সে হ্যাবিচুয়েটেড হচ্ছে, তার ব্যবহারের মধ্যে। আজকে ম্যাক্সিমাম আজকে 90 উপরে হিন্দু ফ্যামিলিতে কোনো প্রার্থনা হয়, ম্যাডাম তো আছে। ব্রাহ্মণ পরিবার সন্ধ্যার সময় টিভি চলতেছে, আমরা দিদি অন্তত সন্ধ্যার সময় 2 মিনিট টিভিটা বন্ধ করি কই না, দেশ মাইন্ড করবে, মানে দেশটা কাট করবে ছেলেদের, একটাই ছেলে ব্রাহ্মণ কোনো পৈতা নেই, প্রত্যেক ছেলে ফেলে দিচ্ছে ওই পদ্মাবতী পরিষদ থেকে আসা। তাহলে এই যে আমরা চলছি, একবার খেয়াল করছি আমরা কোথায় যাচ্ছি। ইয়াং ছেলে কালকে নীলাচলে আমার মাকে নিয়ে জাস্ট একটা ছবি তুলবো, নীলাচলে জলপ্রণা শুরু হয়েছে, শস্য বান্ধব। আমি কিন্তু জানি পুরো বাইরে বলে চলে আপনাকে দেখে নিয়ে গেলাম, ড্রাইভার নিয়েছে। সেইখানে যে একটা ছেলে সে দাঁড়াচ্ছে, আমি আর মাকে নিয়ে যে একটু দাঁড়াবো, কোনো শ্রদ্ধা করতে তো নাই। তারপর আমাদের একজনে বললো পুরো ভাই যে এই একটু সরো না, একটু চলতে দেবে, জাস্ট 2 সেকেন্ড বা 3 সেকেন্ডের ব্যাপার, আপনারা কেমন সরাই দেবেন নাকি ভাই, আমি শুধু চলে এসেছি। এটা কি আমরা কখনো চিন্তা করতে পারছি? তাহলে এই যে শিক্ষা, কারণ আজকে শিক্ষা ঠাকুর বলে পুঁথি যেদিন থেকে শিক্ষার মূল বাহক হয়েছে সেদিন থেকে শিক্ষা উচ্চ হয়ে গিয়েছে। এই যে ক্লাস ধান্দায় চলছি, দেবরাষ্ট্র ঘর থেকে বের করে দিচ্ছি, শ্বশুর শ্বশুরের ঘর থেকে বের করে দিচ্ছি, কেন ছেলেটার পড়া ডিস্টার্ব করবে। এই ছেলে ভাব দিবে নচিকেতার গান, ছেলে আমার মস্ত বড় মস্ত অফিসার, তার জায়গায় বসে গেল। সেই দিন সেজন কাটে না, তখন আমি ইউ ক্রিয়েটেড ইউর ওন গ্রেভ, তুমি তোমার খবরটা করেছ। এইগুলোই কিন্তু ঠাকুরের সূত্র। এইগুলোই ঠাকুর বলেন শিক্ষা দিতে হয় ছেলেগুলিকে দিয়ে কাজ করাতে হয়। অতিথি আসছে তাকে একটু সেবা করা, সেই বাচ্চাটাকে দিয়ে, এই তো টাকা আসে, টাকা জুতোটা ঠিক করে দিয়ে। দেখেন এখানে কিন্তু ধর্ম মানে কিন্তু যে সর্বনা
নাথিং, আমি কিছু করবো না, স্বর্গ পাবো, এই যে মূর্খামিতে আমি চলছি, আমি কোনো কিছু করলাম না, তিলক বানানি আমি মানা নিয়ে বসে গেলাম, আমি কার স্বর্গ দিয়ে দিবে? আমি মাকে সেবা করলাম না, বাবাকে করলাম না, ইভেন মার হাতে খাইলাম না। বলেন কোথায় যাচ্ছি আমরা? ওই দিন বলতেছে যে সে মার হাতে খায় না। ম্যাডাম আপনি চিন্তা করেন, ঠাকুরকে একজন প্রশ্ন করলো, ঠাকুর আমার শাশুড়ি তো সস্তুলে নেয় নাই, মাছ মাংস খায়, আমি তো তার হাতে খেতে পারি? ঠাকুর এত রাগ করলেন, ঠাকুর এত বিরক্ত হলেন, কি বললেন? এই শাশুড়ি তো মাই, শোন মা হেগে এসে দিলেও খাওয়া যায়, মা যদি পায়খানা থেকে এসেও সেই শাড়িতে নেই তাও খাওয়া যায়, মা তো মাই। আজকে একটা বিশাল সংগঠন সে বলছে যে মা হাতে খাওয়া যায় না। এই যে দেখেন আমাদের যে বিকৃতি, যে ডিস্টোরশন, ঠাকুরের ধর্ম যখন বিপাকী বাহনে ব্যর্থ করতে যায়, পুরন পুরুষ তখন এসে পাপি করে চলে। আজকে না তোমাদের চিন্তাটা করতে হবে, এটা প্রত্যেকে তোমাদের কাছে বলবো যে শুনুক বা না শুনুক। নজরুল একটা কথা আছে, আমি গানের পাখি, আমাকে যদি ঢিল দেয় আমি এই ডাল থেকে ওই ডালে গিয়ে গান করি। ঠিক আমাদের ওই কথাগুলো আমি আসছি তোমাদেরকে কথা বলার জন্য, তোমরা বলবা, প্রত্যেকের কাছে কাছে যাবা, যে শুনবে শুনবে, যে না শুনবে না শুনবে, তোমার দায়িত্ব হচ্ছে বলা। ম্যাডাম প্রত্যেকটা ক্লাসে উনি সারা জীবন ধরে পড়িয়েছে, ওনার সব ছাত্র কি মানুষের পরীক্ষা হয়েছে? কেউ হয়তো ক্লাস করে ওনার বই বুট ছেড়ে ফেলে দিয়েছে, চলে গিয়েছে, পরীক্ষা দিয়েছে, সবাই তা হবে না, যে শুনতে হবে। তো সেরকম আমাদের দায়িত্ব, ম্যাডামের দায়িত্ব হচ্ছে পড়ানো, আমাদের দায়িত্ব হচ্ছে সেখানে ঠাকুরের কথাগুলো বলা, দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে বলা, সবার কাছে গিয়ে বলা। আমি আর সময় ম্যাডাম তো বুঝতে কষ্ট হচ্ছে না, আর সময় নেব না, সবাই ঠাকুর কিন্তু যদি আমরা বুঝি, তিনি আমাদের জীবনের জন্য, আমার জীবনটা কীভাবে সুন্দর হবে। তোমরা এখন ইয়াং, কদিন করে তোমরা বিয়ে করো, হোয়াট উইল বি ইউর রিলেশনশিপ উইথ ইউর ওয়াইফ? চিন্তা করেছো এটা? কেউ আমরা চিন্তা করি যে আমি বিয়েটা কেন করলাম, আমার রিলেশনশিপটা কেন, মানে এই আমি কীভাবে করবো, এটা বলে শেষ করি। ঠাকুরের কাছে দুইজন খুব ঝগড়া করে, বুঝছেন ম্যাডাম? ঠাকুর আছে স্বামী স্ত্রী খুব ঝগড়া মারা, ঠাকুর আমার কথা ও আবার বউ বলে, ঠাকুর না এটা কী বিয়ে করলাম, একটা বলছে। ঠাকুর শুনছে, শোনার পরে পুরুষটাকে জিজ্ঞাসা করছে, মানে ভীষণ ঝগড়া করে মারামারি অমুক যা হয় আর কি। দেখেন ঠাকুর কীভাবে রেক্টিফাই করে দিল। ঠাকুর বললেন, এই ও তোর কী হয় রে লোকটাকে? ঠাকুর আমার বউ। কী হয়? কী বললি? ঠাকুর আমার বউ। আবার বল কি? ঠাকুর আমার বউ, আমার বিয়ে করা বউ। এই ছোট্ট বাচ্চাটা বলেছে। ঠাকুর বললেন, স্বামী স্ত্রীতে ঝগড়া করে ছেলেগুলোই দেখে গুল্লারি নরক দ্বারে বাচ্চা জন্মে রাখে। যে সমাজে বাবা মা ঝগড়া করে সেই সমাজে সন্তান মানুষ হয়। ঠাকুর সেখানে এই জিনিসগুলো কিন্তু ঠাকুর এগুলো আমাদেরকে জীবনের চরিত্র তৈরি করে দিয়েছে। ঠাকুর আছে কীভাবে আমার বউ, আমার স্ত্রী বলে, এই বলতে পারি না, ও তোর বাচ্চার মা। দেখেন ঠাকুর কীভাবে শেখাচ্ছে, এই তুই বলতে পারলি না যে ও তোর বাচ্চার মা। আমার মাকে যেমন কেউ কিছু বললে আমি একেবারে, তাহলে ওরও তো বাচ্চা, ও তো মা, আমার স্ত্রীও তো মা আমার সন্তানের। যখন আমি মা ভাবলাম, তার মানে এটা কি? তখন আমার স্ত্রীর প্রতি আমার ভক্তি, শ্রদ্ধা, আমার ভালোবাসা, তাকে শ্রদ্ধার জন্য আমার আনন্দ বস্তু, সে তো মা। দেখেন ঠাকুর যে নিজের স্ত্রীকে যে মা ভাবা যায়, সেইটাও ঠাকুর ভালো। তাহলে আজকে এই যে ছেলেটাকে বিয়ে করতে চাই, এই যে তার বন্ধুবান্ধব 4-5 জন সবার ডিভোর্স হয়ে গিয়েছে 26 বছর চলে, এটা কি হতো যদি আমি ভাবতাম না সে তো মা, সে তো আমার নেক্সট জেনারেশনকে আনবে। আমি যেমন আমার বাবা আকিমচন্দ্র দেবরায়, তার বাবা অনন্তলাল দেবরায়, তার বাবা ভরত দেবরায়, তাদের ধারা থেকে আমি আসছি। আমার ছেলে উমেশ দেবরায়, তাহলে সেও তো এই বেতধারাকে যদি রাখতে চায়, তাহলে তো আমার মা, তার মাকে আমার শ্রদ্ধা করতে হবে। আমি যদি মারামারি করে তাকে ডিভোর্স দিয়ে দিই, তাহলে কি আমার ছেলে আমারই বেতধারা রাখবে? দেখো এই ব্যাপারটা আজকে আমরা কোথায় চলে যাচ্ছি, বুঝতে পেরেছ? ঠাকুর ইজ সো ইম্পর্টেন্ট। আমি কীভাবে, হাউ ক্যান আই এনলাইটেন মাই লাইফ with the path of Thakur's instruction, his guidance, that is the teachings of Sri Thakur. And if you don't follow, then I don't know how much more you will lose. আমরাই কিন্তু ভুলে যাবো। এই জন্য তোমাদের কাছে আমার একটা কথাই বলার জন্য আসি, তোমরা আমার ছেলের বয়স, তোমাদের জীবনটাকে যদি তুমি যখন একটা কথা বলি, আমার জীবন থেকে দেখো, আমি ঋত্বিকতা করি, আমি আসি সারাদিনে আমার স্ত্রীর সাথে, আজকে যেমন
3 মিনিট বা 2 মিনিট কথা হয়েছে, ছাড়া দিন তার সাথে কথা হয়। সে থাকে অস্ট্রেলিয়াতে, আমার ফ্যামিলি সেখানে থাকে, কথা হয় খুশি হয়। কিন্তু আমি দেখেছি আমার স্ত্রী অনেক রেসপেক্ট করে। আমার মনে হয় আমি এই অ্যাডমিট ফেডারের অতিরিক্ত সচিব বলে যতটুকু শ্রদ্ধা না পেতে পারি, আমি এই ঠাকুরের কথা বলতে আমার স্ত্রীর কাছে অনেক বেশি শ্রদ্ধা রেসপেক্ট। এবং এই যে তাকে আমি সময় দিতে পারি না, যেতে পারি না, অস্ট্রেলিয়া গেলেও তাই হয়। তাকে কালকে সে নিজে রান্না করে 55 জনের সে সৎসঙ্গ করছে আমার মেয়ের জন্মদিন পরীক্ষা করে। তাহলে এই যে সেখানে নন-সংস্কৃতি ফ্যামিলি আসছে, আমি নিজে কিছু না, আমার স্ত্রীও কিছু না, বলছি কেন তোমরাও ঠাকুরকে ধরে দেখবা, তোমার স্ত্রী তোমাকে অনেক বেশি শ্রদ্ধা করছে, সম্মান করছে। আমার পরীক্ষা চলতো আমাকে যেখানেই যাই তারা এই যে এখানে রাইসমিল সময় রেডি করে রেখেছে। আমি রাজশাহী গেলাম, নতুন রাইসমিল, নতুন প্লেট, নতুন কাপ, তোজের মধ্যে নেই হলো সব নতুন কিনে এসে রেখেছে। তাহলে ঠাকুরকে আমি শ্রদ্ধা পাচ্ছি। ঠাকুরকে করলে আমি আরও শ্রদ্ধা বেশি পাই তাদের কাছে। তো তোমরা আরও থেকে আরও করে হয়ে ওঠো, সবাই ভালো থাকো। সবাইকে আমার জয়গুরু ম্যাডামকে আমার অনেক অনেক শ্রদ্ধা যে আপনি আসছেন ম্যাডাম। আই এম সো হ্যাপি টু সি ইউ হিয়ার, সো হ্যাপি, সো গ্রেট। আমার এটাই খুব ভালো লাগে যে আপনি এসে এইসব করার চেষ্টা করেন, এই লেভেলে থেকে। এটা তো ওদের শিক্ষণীয়।